হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। আজ আমরা চ্যাপ্টার 1.2 কিছু কনসেপ্ট বুঝবো। এর আগের দিন আমরা 1.1 এর সলিউশন গুলো করেছিলাম। কমপ্লিট শেষ হয়ে গেছিল আমাদের 1.1। আজ থেকে আমরা 1.2 করছি। কিন্তু ম্যাথস করার আগে ডাইরেক্টলি অনুশীলনীতে যাওয়ার আগে আমরা 1.2 যত রকমের কনসেপ্ট আছে সেসব আগে বুঝবো। দেখো, ম্যাথসে কনসেপ্টটা হচ্ছে মেইন। আমি মনে করি কনসেপ্ট তুমি যদি বুঝতে পারো, তোমাকে যে কোনো ম্যাথ দিয়ে তুমি সেটা সলিউশন করে দিতে পারবে। কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগই, তাদের নাকি ম্যাথসটা কঠিন লাগে, তারা কি করে, তারা সলিউশনের পিছনে বেশি যায়। তারা সলিউশন করাতে বেশি গুরুত্ব দেয়, কিন্তু কনসেপ্টে গুরুত্ব দেয় না। তার জন্য তাদের কাছে ম্যাথসটা আরো কঠিন হয়ে পড়ে। ম্যাথস এমন সাবজেক্ট যেখানে তুমি মুখস্থ করে কাজ নেই, সেটাকে ভালো করে তুমি যত বুঝবে, তোমার জন্য ম্যাথস অতটাই ইজি হয়ে যাবে। তার জন্য অনেকের কাছে ম্যাথসের কনসেপ্টটা বোঝাটা বোরিং লাগলো, কনসেপ্টটা যদি একবার বুঝতে পারো, তারপরে তোমাকে যে কোনো ম্যাথস দিলে পরে তুমি যখন করতে পারবে, তখন তোমার ম্যাথস করতে ইন্টারেস্টিং লাগবে। তো আমরা কিছু কনসেপ্ট আজকে দেখবো, আর নেক্সট ডে থেকে আমরা অনুশীলনী প্রশ্ন সলভ করবো। কনসেপ্ট একবার বুঝে গেলে তখন অনুশীলনীর প্রশ্ন আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তো প্রথম কনসেপ্ট দিয়েছে আমাকে অখণ্ড সংখ্যার গুণন প্রক্রিয়া, মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স। দেখো, এর আগে আমরা কি শিখলাম? যোগ বিয়োগের বিভিন্ন ধরনের বিধি বা প্রক্রিয়াগুলো শিখেছিলাম। সেখানে প্লাসে আর প্লাসে কি ছিল? প্লাস। প্লাসে মাইনাসে কি ছিল? মাইনাস, কিন্তু বড় সংখ্যার আগে যেটা থাকে সেটা বসে। তারপরে মাইনাসে মাইনাসে কি ছিল? প্লাস, কিন্তু বড় সংখ্যার আগে যেটা বসে ওটা বসে। এইভাবে হয়েছিল। কিন্তু আমি মনে করি প্লাস মাইনাসের কেস থেকে বেশি সোজা হচ্ছে গুণনের কেসটা করা। গুণনেরটা আরো বেশি সোজা, কারণ গুণনে আমি যেটা মুখ দিয়ে বলে দিব সেটাই হবে। এখানে মাথা খাটানোর দরকার নেই যে বড় সংখ্যা কোথায় আছে, ছোট সংখ্যা কোথায় আছে, সেসব দেখারও কিছু দরকার নেই। প্লাসে আর মাইনাসে যদি মাইনাস বলেছি তো মাইনাসই লিখবো, মাইনাসে আর মাইনাসে যদি প্লাস বলেছি তো প্লাসই লিখবো, প্লাসে আর প্লাসে যদি প্লাস বলেছি তো প্লাসই, আর মাইনাসে আর প্লাসে যদি মাইনাস বলেছি তো মাইনাসই লিখবো। এখানে আর দ্বিতীয়ত কোনো মাথা খাটানোর কোনো রকম দরকারই নেই। তো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝে নিই যে অখণ্ড সংখ্যার গুণন প্রক্রিয়াটা কিরকম হতে পারে। সাপোজ ধরে নাও 3 আছে ইন্টু -4। দেখো 3 ইন্টু -4, তো -4টা ব্র্যাকেট কিসের জন্য দিলাম? কেননা এখানে আমাদের একটা ইন্টু সাইন আছে। এখন আমি যদি এটাকে এভাবে লিখি 3 ইন্টু -4, তাহলে এখানে আমাদের দুটো সাইন একসাথে আসা হয়েছে। তো বোঝা যাচ্ছে না যে কি করব, মাইনাস করবো ইন্টু করব। তার জন্য আমরা কি করি, সবসময় ইন্টুর পরে যদি মাইনাস সাইন থাকে সেটাকে আমরা আন্ডার ব্র্যাকেটে রাখার চেষ্টা করি। এখন 3 ইন্টু 4 আপনি ডাইরেক্ট মাইনাস ইন্টু করে দিই। 3 ইন্টু 4 12। তারপর এটা কিসে আছে? এটা কিছু নাই, মানে এখানে প্লাস সাইন আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মুখে যদি মাইনাস বলে দিলে মাইনাসই লিখবো। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই যে বড় সংখ্যা, ছোট সংখ্যা, এসব কিছু ভাবারও দরকার নেই আমাকে। আরেকটা করি, 6 -6 ইন্টু 4। দেখো, এদিকে যদি থাকে, লেফট সাইডে যদি মাইনাসটা থাকে, সেটাকে ব্র্যাকেট রাখলে পরে বেশি ভালো হয়। কিন্তু রাখলে তবে লাভ হবে। এখন দেখো, এটা কি হবে? এটা প্লাসে আসবে, এটা মাইনাসে আসবে। 4 6 24, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস বসাবো, শেষ অঙ্ক। এখন আরেকটা অঙ্ক করি, 3 4 12, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আর কিছু করার দরকার নেই, তার কি হবে? সাপোজ 3 ইন্টু 8, এই দুটোই প্লাস আছে, 3 24। এইরকম করে আমরা ইনটু ম্যাথস গুলো করবো। নেক্সট আমাদের আছে অখণ্ড সংখ্যার গুণনের ধর্ম। অখণ্ড সংখ্যার কিছু গুণনের ধর্ম আমাকে দিয়েছে। তো প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স, ইংলিশে বলা হয় প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স। দেখো, ক্লাস 7-এর তো বা 6-এর বা 8-এরই হোক, সবাই কি করবে, বাংলার সাথে সাথে তোমরা ইংলিশটাও পড়ার অভ্যাস রাখবে। কারণ বলা যায় না কখন গভর্নমেন্টের নোটিশ এসে পড়ে আর সবগুলো বই তোমাদের ম্যাথস আর সায়েন্সের বিশেষ করে ইংলিশ করে দেয়, কখনো কোনো ঠিক নেই। তো তোমরা চেষ্টা করবে পুরোপুরি ইংলিশটাকে এখন থেকেই চর্চাতে রাখা। তাহলে গিয়ে হয়তো এমন হতে পারে যে 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে এটাকে পুরোপুরি ইংলিশ করে দিলে তখন তোমাদের কি হবে, ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো তোমরা এখন থেকে এটা চর্চার মধ্যে রাখবে। অখণ্ড সংখ্যার গুণনের কিছু ধর্ম আছে বা বিধি আছে, সেগুলো আমরা দেখবো। ইংলিশে বলা হয় প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার। নেক্সট 1 নম্বর বলেছে গুণ সাপেক্ষে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। এর আগে আমি যেসব বলেছিলাম না, সেসবই হচ্ছে মাল্টিপ্লিকেশনে গুণ সাপেক্ষে আবদ্ধ বিধি। সাপোজ এরকম যদি থাকে তাহলে কি হবে, a ইন্টু বি এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস, যেরকম 3 ইন্টু -4। তো 3 ছাড়া কি হবে? 12, আর
প্লাসে মাইনাসে মাইনাস, এরকম। সাপোজ -6 ইন্টু -8, তো -8টাকে ব্র্যাকেটে, এটাকেও ব্র্যাকেটে রেখে দিই। 6 8 24, মাইনাসে মাইনাসে প্লাস 24। তো মুখে যদি মাইনাস মাইনাসে প্লাস বলেছি তো প্লাসই বলবো, এখানে প্লাসে মাইনাস মাইনাস বলেছিলাম মাইনাসই বসাবো। তো এইভাবে আমরা আগেও আমি দেখালাম, সেম একই জিনিসই এইভাবে আমরা করতে পারি। এগুলোকে বলা হয় গুণন সাপেক্ষে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। 2 নম্বর আমাদের বলেছে গুণের ক্রম বিনিময়তা। এটা কিরকম? সাপোজ একটা নাম্বার এ আর একটা নাম্বার বি, এই দুটাকে যদি গুণন করি আমরা, আর বি কে প্রথমে লিখি আর এ কে যদি পরে লিখি, যদি গুণন করি, তাহলে এই দুটোর রেজাল্ট সবসময় ইকুয়াল আসে, মানে সমান আসে। যেমন আমি এক্সাম্পল দেখে করি, 3 ইন্টু 4 করলে কত আসলো? 12। এখানে উল্টো করে লিখি, দেখি অন্য কিছু অ্যান্সার আসে কি। 4 ইন্টু 3 কত আসলো? 3 ছাড়া এখানেও 12 আসলো আর এখানেও 12 আসলো। তার মানে দুটো কি এলো? ইকুয়াল। এ ইন্টু বি লিখি বা বি ইন্টু এ লিখি। আচ্ছা, এখন আমার মাইনাসের চেষ্টা করে দেখি তো কেন অন্য আলাদা রেজাল্ট আসে কিনা। -3 দিলাম, তারপরে 4 দিলাম, তো কত আসলো? 3 ছাড়া 12, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস বলেছি তো মাইনাসই লিখতে হবে। এখন এই জিনিসটা আমি উল্টো করে লিখি, আগে 4টা লিখবো পরে -3 লিখবো। আচ্ছা, লিখি 4 ইন্টু -3, 3 ছাড়া 12, কিন্তু প্লাসে মাইনাসে কি এলো? 12, মানে -12 হয়ে গেলো। আবার আসলো, তার মানে এটা আর এটা ইকুয়াল হলো। আচ্ছা, দুটোকেই মাইনাস করে দেখি তো অন্য কিছু রেজাল্ট আসে কিনা। সাপোজ -5 ইন্টু -9 ইজ ইকুয়াল টু কত আসলো? 5 9 45 প্লাস হবে, তো প্লাস 45। এখন এটাকে আমরা উল্টো করে লিখি, আগে লিখবো -9, তারপরে আমরা গুণন দিয়ে লিখবো -5 দিয়ে। এখন দেখো গুণন করে কত আসে? 5 9 45, মাইনাস মাইনাসে প্লাস, তো আবার এটাই ফুটে আসলো। তার মানে এই দুটো ইকুয়ালস। এর থেকে আমরা বুঝতে পারলাম গুণের ক্রমবিনিময়তা বা কমিউনিটি প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশনটা সবসময় কি হবে? ইকুয়াল হবে। মানে এ ইন্টু বি করো আর বি ইন্টু এ করো, দুটো বেশি সবসময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসবে। নেক্সট আমাদের আছে শূন্য দিয়ে গুণ করা, প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার বাই জিরো। এখানে ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে, এর আগেও আমি দুটো ক্লাসে বলেছি, 3টা ক্লাসে বলিয়ে দিয়েছি, অখণ্ড সংখ্যা মানে 0 হবে, 1 2 3 এরকম ইনফাইনাইট অব্দি চলতে থাকবে, আবার -1, আবার -1 -2 -3 এরকম করেও ইনফাইনাইট অব্দি চলতে থাকবে। এদিকেও ইনফাইনাইট, এদিকে এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। এখন শূন্য দিয়ে গুণ করলে কি রেজাল্ট আসে সেটা আমরা দেখবো। সাপোজ এ একটা নাম্বার, তার সাথে যদি আমরা 0 কে গুণন করি, তার রেজাল্ট সবসময় 0 আসবে। ধরো 0 র সাথে যদি আমি a কে গুণন করি, তাও রেজাল্টও সবসময় 0 আসবে। এখন এই এর কেস, এটা যে আছে, এই এটা যে কোনো নাম্বার হতে পারে, 1 2 3 4 5, 1 করোড় 2 করোড় 10 করোড় 100 1000, তুমি যে কোনো যত নাম্বার আছে সব ইমাজিন করতে পারো এই। এখন আমি যদি লিখি 2 5 6 3 9 2 4 6 8 2 7 0 0 0, আর এই পুরো সংখ্যাটাকে আমি গুণন করেছি 0 দিয়ে, তো আলটিমেট রেজাল্ট কি হবে বলতো? 0। 0 দিয়ে যদি আমি কোনো একটা নাম্বারকে গুণন করি, আমাকে অন্য কিছু চিন্তা করার দরকার নেই, রেজাল্ট সবসময় 0 আসবে। 0 ছাড়া আর কিছু আসতেই পারে না। সেম 0 আগে যদি থাকে, তারপরে যদি কোনো একটা নাম্বার থাকে, তার রেজাল্টও সবসময় 0 আসে। তো 0 দিয়ে আমি যাকেই গুণন করি না কেন, যে নাম্বারটাই করি না কেন, সবসময় 0 আসে। 0 দিয়ে যদি কোনো ফ্র্যাকশনকেও যদি গুণন করো, সাপোজ 2/3, তাও কি আসবে? 0। অ্যান্ড 2/3 জায়গায় যে কোনো নাম্বার তুমি ইমাজিন করতে পারো, 3 জায়গাতেও যে কোনো নাম্বার ইমাজিন করতে পারো। কিন্তু যেই 0 র সাথে গুণন হয়ে গেল, সবসময় রেজাল্ট আসবে 0। এটা যেন মনে থাকে। এরপর আমাদের আছে গুণাত্মক অপেজ, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অফ ইন্টিজার্স। তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অফ ইন্টিজার্স বা গুণাত্মক অপেজ এর মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি, সবসময় সেই রেজাল্টটাকে আমরা ঘুরে পাই। যেমন এর সাথে যদি আমি 1 গুণন করি, সবসময় এই পাবো, বা 1 এর সাথে যদি আমরা a কে গুণন করি, সবসময় সেই এটাকেই আবার ঘুরে পাবো। মানে যেখানে এই সংখ্যাটাকে আমরা রিটার্ন পাই। যেমন ধরে নাও 3 2 4 7 8, অনেক বড় সংখ্যা লিখলাম একটা, এটার সাথে আমরা 1 গুণন করি, কি রেজাল্ট আসবে? সেই আগের নাম্বারটি আসবে। মানে এই নাম্বারটা লিখেছিল, এই নাম্বারটি আবার আসলো। আবার 1 এর সাথে আমি লিখি 3 6 9 6 2 8 4 2, এত বড় সংখ্যা একটা লিখলাম, তার সাথে কে মাল্টিপ্লাই করলাম? 1 মাল্টিপ্লাই করলাম, রেজাল্ট কি আসবে? যে সংখ্যাটা লিখেছিলাম সেই সংখ্যাটাই আবার রেজাল্টে ঘুরে আসবে। এটাকেই বলা হয় গুণাত্মক
অভেদ, মাল্টিপ্লিসিটি আইডেন্টিটি অফ ডেটাস। তো এসবের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। অপশনে দিয়ে দিল গুণাত্মক অভেদ লিখে যে এর নিচের কোনটি গুণাত্মক অভেদ হবে। তারপরে একটা কিছু দিয়ে দিল যে 3 ইনটু 0 হবে, না 3 ইনটু 1 হবে, না 4 ইনটু 4 ইনটু -6 হবে, এরকম করে দিয়ে দিল। তো তোমাকে দেখতে হবে যে ইনটু 1 কোথায় আছে? ইনটু 1 যেখানে থাকবে সেটাই রেজাল্ট হবে। এখন একটা ইম্পোর্টেন্ট নোট, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে 0 হলো যোগাত্মক অভেদ এবং 1 হলো ঋণাত্মক অভেদ। দেখো, অখণ্ড সংখ্যা মানে যেকোনো সংখ্যা, সেটা প্লাসেও হোক বা মাইনাসেও হোক বা 0 হোক। অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যেকোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে যদি যোগ দেই, তাহলে সেই রেজাল্টেই আবার ঘুরে আসে। সাপোজ 4286, এটাকে আমরা 0 দিয়ে যদি যোগ দিই, আবার 4286, মানে যেটা আমরা প্রশ্নে লিখেছিলাম সেই রেজাল্টেই আবার ঘুরে আসে। এটা যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে আবার গুণের ক্ষেত্রে কি হয়ে যায়? গুণের ক্ষেত্রে কি হবে? কোনো একটা নাম্বারকে আমরা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, সবসময় সেই নাম্বারটি আবার ঘুরে আসে। প্রশ্নে যে নাম্বারটি লিখেছিলাম সেই নাম্বারটা ঘুরে আসে। যেমন 2639, এটাকে আমরা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, কি আসবে আবার? 2639 ই আবার ঘুরে আসবে। যে প্রশ্নটা লিখেছিলাম সেই প্রশ্নটাই আসবে। তো সেটাই এখানের মধ্যে লিখেছে যে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে 0 হলো যোগাত্মক অভেদ এবং 1 হলো ঋণাত্মক অভেদ। যোগের ক্ষেত্রে 0 দিয়ে গুণ করলে সেই নাম্বারটাকে আমরা ঘুরে পাবো। আর গুণনের ক্ষেত্রে 1 দিয়ে গুণন করলে সেই নাম্বারটাকে আমরা আবার ঘুরে পাবো। এখন নেক্সট আমাদের আছে গুণের ক্ষেত্রে সহযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার ইন্টিজার্স। তো এটা ফর্মুলাটা কি আছে? a ইন্টু b ইন্টু c ইজ ইকুয়াল টু a ইন্টু b ইন্টু c। এটা হলো এটার ফর্মুলাটা। আমরা যদি দুটো সংখ্যাকে ব্র্যাকেটে রেখে 3 নম্বর সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আর প্রথম সংখ্যাটাকে যদি বাইরে রেখে আর লাস্টের দুটো সংখ্যা যদি আমরা ব্র্যাকেটে পুট করি, তারপরে যদি মাল্টিপ্লাই করি, দুটো কেসেই সবসময় রেজাল্ট আসে ইকুয়াল। করে দেখি। ধরে নিই এটা লেফট হ্যান্ড সাইড, আর ধরে নিই এটা রাইট হ্যান্ড সাইড। আমরা এর ভ্যালু নিয়ে নিই সাপোজ 2, বির ভ্যালু নিয়ে নিই সাপোজ 4, সির ভ্যালু নিয়ে নিই সাপোজ 8। এখন আমরা ভ্যালুগুলো পুট করি। তো এর ভ্যালু আমরা কি বলেছিলাম? 2, বির ভ্যালু কি বলেছিলাম? 4, আমি যদি ইনটু আছে তো ইনটু বসাই। তারপরে এটাকে ব্র্যাকেটে রেখেছি। তারপরে ইনটু আছে তো ইনটু বসাই। সির ভ্যালু কত বসাচ্ছি বলছে 8। এখন এটার রেজাল্টটা করে দেখি তো কত আসে। আগে কি করতে হয়? আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়। 4 দুগুণী 8 ইনটু 8। 8 ইনটু 8 64। এখন আমরা এই সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা করে দেখি। তো প্রথমে কি আছে? এর ভ্যালু কত দিয়েছে? 2 ইনটু বির ভ্যালু কত দিয়েছে? 4, বির ভ্যালু 4। তারপরে কি আছে? ইনটু, তারপরে সির ভ্যালু কত দিয়েছে? 8। এখন এটাকে মাল্টিপ্লাই করে দেখি কত আসে। 2 ইনটু আগে ব্র্যাকেটের কাজ, 4 8 যা 32। কত আসলো? 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 64। দেখো, দুটো রেজাল্টই লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড পুরোপুরি ম্যাচ হয়ে গেল। আমরা এটাকে এভাবে লিখতে পারি। আরেকটা ফর্মুলাতে লিখতে পারি। সাপোজ a ইনটু c ইনটু b ইজ ইকুয়াল টু a ইনটু c ইনটু b। মানে মেন কথা হচ্ছে এই 3টা সংখ্যাকে তুমি যতই উল্টো করে লেখো না কেন, সবসময় রেজাল্ট একটাই আসবে বা ইকুয়াল আসবে। এখন সেম এখানে আমি নিজের মন থেকে কিছু একটা পুট করে দেখি তো রেজাল্টটা সেম আসে কি না আসে। সাপোজ এর জায়গায় ধরে নিই -3, সির জায়গায় ধরে নিই 2 আন্ডার ব্র্যাকেট ইনটু বির জায়গায় ধরে নিই 6 ইজ ইকুয়াল টু, এই জায়গায় কত ধরেছি আমরা -3 ইনটু সির জায়গায় কত ধরেছি আমরা 2 ইনটু বির জায়গায় কত ধরেছি আমরা 6। এখন এটাকে আমরা সলিউশন করি। আগে ব্র্যাকেটের কাজ 3 2 যা 6, প্লাসে মাইনাসে মাইনাস ইনটু 6 ইজ ইকুয়াল টু -3 আগে ব্র্যাকেটের কাজ 6 2 যা 12। এখানে কত আসলো? 6 ইনটু 6 36, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু 12 36, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো, দুটো কিছুই কি আসলো? লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড পুরোপুরি ম্যাচ হয়ে গেল। তো গুণের ক্ষেত্রে সহযোগ বিধিটা ফলো হয়। এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম। এরপরে আসলো আমাদের বিতরণ বিধি। দেখো, বিতরণ বিধিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা ভালো করে বুঝে নিবা। এটার থেকে শর্ট প্রশ্ন তো আসতেই পারে।
তাছাড়াও অন্যান্য অঙ্কের ক্ষেত্রে শুধু ক্লাস 7 এ না, 8 এ, 9 এ, 10 এ সব জায়গাতে বিচরণ বিধিটা কিন্তু খুব ব্যবহার করা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা বিধি। তো এটা ভালো করে যদি বুঝে নাও তোমাদের অনেক অঙ্কে গিয়ে হেল্প হবে। তো বিচরণ বিধির ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ইন্টিজার্স। তো এটা ফর্মুলাটা কি? a ইনটু b প্লাস c। এটা যদি থাকে তাহলে এটাকে আমরা কি ভাঙিয়ে কিভাবে লিখতে পারি? এর সাথে আমরা কি করব? প্রথমে b টাকে মাল্টিপ্লাই করব। যেহেতু এটা বাইরে আছে ব্র্যাকেটের, তো ওর সাথে একবার b কে মাল্টিপ্লাই করব। তারপরে আবার এটার সাথে আবার আমরা এই c টাকে মাল্টিপ্লাই করব। এর সাথে b কে মাল্টিপ্লাই করলে আমরা কি লিখতে পারি? a ইনটু b লিখতে পারি। এই যে ইনটুটা এখানে বসলো a ইনটু b দেখলাম। এখন মিডলের মধ্যে কি চিহ্ন আছে? এখানে প্লাস। তো এখানের মধ্যে দিব আমরা প্লাস চিহ্ন। এখন আমরা কি করব? এর সাথে আবার c টাকে মাল্টিপ্লাই করব। তো এখানে কি হয়ে যাবে? a ইনটু c। তো এটাকে আমরা কি লিখতে পারি? ab প্লাস ac। এটাকেই বলা হয় বিচরণ বিধি। এটাই যদি মাইনাসের কেসে হয়ে যায় তখন কি হয়ে যাবে? b মাইনাস c সাপোজ আছে। সেম এটার সাথে এটাকে আগে মাল্টিপ্লাই করব। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কি লিখতে পারি আমরা? a ইনটু b লিখতে পারি। এখন আমরা দেখব মিডলে কি ছিল? এটাতে মিডলে কি ছিল? প্লাস ছিল, এই জন্য মিডলে প্লাস চিহ্ন দিয়েছিলাম। এখানে মিডলে কি আছে? এখানে মিডলে আছে মাইনাস চিহ্ন। তো আমাদের মিডলে কি হবে? মাইনাস। ইনটু কিন্তু হবে না। ইনটুটা বসছে এখানে। এখানে ইনটু ছিল, এখানে ইনটু ছিল। ইনটুটা বসবে এখানে আর এখানে বসবে। কিন্তু এই যে মিডিলের মধ্যে যেটা থাকবে এটাই মিডিলের মধ্যে বসবে। তো এখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম। এখন এর সাথে আবার কাকে ইনটু করব? এর সাথে মাল্টিপ্লাই করব c কে। তো এটা কি হয়ে যাবে? a ইনটু c। তো আমরা এখানে কি লিখতে পারি? ab মাইনাস ac। এর কিছু উদাহরণের অঙ্ক আমরা দেখে নিই। সাপোজ দিয়ে দিল আমাকে 3 ইনটু 4 প্লাস 2। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিভাবে করতে পারি? এটাকে দিয়ে আগে এটাকে মাল্টিপ্লাই করব। তো কি লিখব? 3 ইনটু 4। তারপরে কি এখানে কি চিহ্ন আছে? প্লাস আছে যেহেতু প্লাস বসালাম। এখন 3 দিয়ে আবার কি করব? 2 কে মাল্টিপ্লাই। 3 ইনটু 2। এখন কি করব? আগে এটাকে গুণন, তারপর এটাকে গুণন। 3 4 12 প্লাস 3 দুগুণী 6 18। এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ছাড়াও আমরা কিভাবে করতে পারি এটাকে? 4 প্লাস 2 আছে। তো আগে কি করি আমরা? ব্র্যাকেটের কাজ করে নিই। 6 3 6 18। এভাবেও করা যায়, বাট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমরা ইউজ করবো এখানে, যেহেতু আমাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যবহার করতে বলেছে। এখন লাস্টলি আমরা কিছু ট্রিক্স দেখবো। দেখো, ট্রিক্স দেখতে তো ভালো লাগে, করতেও ভালো লাগে, কিন্তু ট্রিক্স ধরে রাখার জন্য কি করতে হয়? বেশি করে অভ্যাস করতে হয়। রেগুলার প্র্যাকটিস করলে পরে ট্রিক্স মনে থাকে, নাহলে ট্রিক্স মনে থাকে না। বেসিক্যালি ট্রিক্স আমরা একটা দেখি। সাপোজ আমাকে গুণন করতে দিল 23 36। এটা আমরা কিভাবে গুণন করবো? 3 6 18, 8 হাতে থাকলো 1, 2 6 দুগুণে 12 আর 1 13। এখানে 1 ঘর ছেড়ে দিলাম। 3 তিরিক্ষা 9, 3 দুগুণী 6। তারপর 8, 9 3 12, 3 2 হাতে থাকলো 1, 6 একে 7, একে 8। এভাবে গুণন করবো। এই গুণনটাকে আমরা এক লাইনে করার চেষ্টা করবো। 23 36। প্রথমে কি করবো? এই দুটোকে মাল্টিপ্লাই করবো। তারপর কি করব? এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে যোগ করে লিখবো। তারপরে আবার কি করবো? এই দুটোকে মাল্টিপ্লাই করবো। কিভাবে দেখাই? সাপোজ 6 ইনটু 3। তো 6 ইনটু 3 করলে কত হলো? 6 3 যা 18 এর 1, 8 বসালাম, 1 থাকলো হাতে। 6 দুগুণে 12, 3 তিরিক্ষা 9। 6 দুগুণে 12 আসলো আর 9 আসলো এদিকে। তো 9 আর 12 কত হলো? 21, 21 আর 1 কত হলো? 22, 22 এর 2 বসাবো, হাতে থাকবে 2। 3 দুগুণী 6 আর প্লাস 2 কত হয়ে গেল? 8। দেখো, এক লাইনে অ্যান্সার আসে যান 828। কেউ যদি না বুঝলো তাহলে আমি আরেকটা দেখাই। সাপোজ 35 28। এটাকে আমি যদি খুব সহজে এক লাইনে করতে চাই কম সময়ের মধ্যে, তাহলে আমি কিভাবে করতে পারি? আগে এই দুটোকে গুণন করব, তারপর এটার সাথে এটাকে গুণন, এটার সাথে এটাকে গুণন করে প্লাস করব, তারপর এটার সাথে এটা গুণন। তো এটাকে গুণন করে লিখি 5 40 এর 0 হাতে থাকলো 4। এখন 3 24, 5 দুগুণী 10। এদিকে 24 আসলো আর এদিকে কত আসলো? 10। 24 আর 10 34, 34 আর 4 38 এর 8 হাতে থাকলো 3। 3 দুগুণী 6 আর 3 এর 9, 980। তো এইভাবে আমরা খুব সহজে কম সময়ের মধ্যে এই অঙ্কগুলোকে সলভ করে দিতে পারি। এসব হলো ছোট ছোট ট্রিক, কিন্তু অভ্যাস না করলে এসব মনে থাকবে না। আরেকটা ট্রিক হচ্ছে, যদি লাস্টে 0 থাকে তাহলে আমরা কি করবো? সাপোজ আমাকে আছে, অনেকে জানে অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য বলি।
সাপোজ 36 দিয়েছে, তার সাথে কি দিয়েছে 10। তো আমরা বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, এটা দিয়ে আগে মাল্টিপ্লাই করে 6 আর 0 মাল্টিপ্লাই 0, 3 আর 0 মাল্টিপ্লাই 0, এরপর ছেড়ে দিলাম 6 আর 3, তারপর লিখবে 0, 6, 3 এভাবে করে। এটাকে আমরা অতি সহজে কিভাবে করতে পারি, 36 ইন্টু 10 দিয়েছে তো, 36 ইন্টু 1 কত, 36 আর একটা 0 বসিয়ে দিব লাস্টে শেষ। এরকমই সাপোজ 4239, এটার সাথে আমাকে বলেছে এটা মাল্টিপ্লাই করো। তো আমরা কিছুই করবো না, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে একটু আগে আমরা পেলাম গুণাত্মক অভেদ বিধিটা। গুণাত্মক অভেদ বিধিতে কি বলেছিল, 1 এর সাথে কোনো একটা নাম্বারকে গুণন করলে আবার সেই নাম্বারটাই ঘুরে আসে। তো 1 এর সাথে 4239 কে গুণন করলে আবার কি পাবো, 4239 এটাই পাবো। আর এখানে কয়টা শূন্য আছে, 4টা, 1 2 3 4, এটাই অ্যান্সার। এত কিছু করবোই না আমি। তো মেন কথা হচ্ছে যে সংখ্যাটা প্রশ্নে থাকবে সেই সংখ্যাটা লিখবো, আর তার সাথে দেখবো যে কয়টা শূন্য আছে। লাস্টে এই প্রশ্নের সংখ্যাটা লিখিয়ে যে কটা শূন্য আছে সব কটা শূন্যকে বসিয়ে দেবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। নেক্সট একটা ট্রিক্স আমরা দেখি যে কখনো যদি এরকম নাম্বার দেয়, সাপোজ 50 ইন্টু 6 ইন্টু 2, কখনো এরকম নাম্বার দিল, তো তখন আমরা কিভাবে সহজে করতে পারি দেখো, সবসময় মনে রাখবে লাস্টে আমরা চেষ্টা করি 10, 100, 1000 এসব বাড়ানোর চেষ্টা করি। তো এখানে আমরা দেখে বুঝছি 2 ইন্টু 50 যদি আমরা করি তাহলে হয়ে যায় 100। তারপরে আমরা কি লিখতে পারি 6, তো 6 ইন্টু 1 কত হবে 6, আর দুটা শূন্য 600। দেখে মনে হচ্ছে কত বড় অঙ্ক, কিন্তু ইজিলি আমরা করতে পারি। সাপোজ দিয়ে দিল আমাকে 25 ইন্টু 9 ইন্টু 4, এটা আমরা করি 4 ইন্টু 25 আগে করবো। 4 ইন্টু 25 করলে কত হয়ে যাবে 100 ইন্টু 9, কত হয়ে যাবে 900। ইজিলি আমরা এইভাবে অঙ্কগুলোকে করে দিতে পারি। তো আজকে আমরা 1.2 কনসেপ্টগুলো বুঝিয়ে নিলাম। নেক্সট ডে থেকে আমরা 1.2 অনুশীলনী প্রশ্ন করবো। থ্যাংক ইউ।